ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের খনিজ সম্পদের যে ক্লাসটি, এখান থেকে কি প্রশ্ন এসেছে আমরা একটু দেখে নিই। প্রথমে দেখি গ্যাস সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে, গ্যাস সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশে কয়টি ব্লকে বিভক্ত করা হয়েছে। গ্যাস সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? তাইলে কয়টি? 10টি, 20টি, 23টি, নাকি 24টি? একটা ডিজিট মনে রাখবেন, 23 যোগ 26। দেখেন কয়টা হয়? 23 যোগ 26। এটা যদি পারেন তাহলে অ্যান্সার করাটা সহজ হবে। আমি এটা ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা অনেকে দেখছি দিচ্ছেন। এটা সঠিক অ্যান্সার হচ্ছে 23টি। তাহলে 23টি আসলে কোনটা, কোন ক্ষেত্রে এটা সঠিক? এই 23টি হচ্ছে স্থলভাগে। এটা হচ্ছে স্থলভাগে। আর সমুদ্র এর মধ্যে বা সমুদ্রের ব্লক বা উপকূলীয় ব্লক, সমুদ্র বা উপকূলীয় উপকূলীয় ব্লক। তাহলে উপকূলীয় ব্লক কয়টা? 26টা। এখন এই ব্লকের কাজ কি? এই ব্লক মূলত কি কাজে আসে? এরা হচ্ছে তেল গ্যাস অনুসন্ধান করে। তাইলে বাংলাদেশ সরকার তেল গ্যাস অনুসন্ধান করার জন্য স্থলভাগে বাংলাদেশকে 23টা ব্লকে ভাগ করেছে, যে আপনার একটা ব্লক আপনি এখানে অনুসন্ধান করেন। আর সমুদ্রকে টোটাল 26টি অঞ্চলে ভাগ করা হয়েছে এই তেল গ্যাস অনুসন্ধান করার জন্য। তাইলে আমরা বুঝতে পারছি এখানে যেহেতু 26 কথাটি উল্লেখ নেই, তাহলে সঠিক অ্যান্সার হবে 23টি। এভাবেও প্রশ্নগুলো করে। যেমন একবার পরীক্ষাতে এসেছিল বিশ্বের দীর্ঘতম দেশ কোনটি। যেমন আমরা জানি বিশ্বের দীর্ঘতম দেশ হচ্ছে রাশিয়া, কিন্তু অপশনের মধ্যে ছিল এরকম যে যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে কানাডা, তারপরে হচ্ছে ধরেন অস্ট্রেলিয়া। তো এখন দেখেন সবগুলো বড় বড় রাষ্ট্র, কিন্তু প্রশ্ন ছিল কি বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি। তাহলে যুক্তরাষ্ট্রের চেয়ে বড় হচ্ছে কানাডা, কানাডার চেয়ে বড় হচ্ছে অস্ট্রেলিয়া। কিন্তু আমরা তো জানতাম আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া, আর জনসংখ্যা হচ্ছে ভারত। কিন্তু দেখেন তো এই দুইটার একটাও কিন্তু অপশনের মধ্যে নাই। যদি এমন প্রশ্ন পেয়ে থাকেন, মনে রাখবেন এমন প্রশ্ন পাইলে আপনি দেখবেন এই তিনটার মধ্যে সবচেয়ে কাছাকাছি উত্তর হতে পারে কোনটা, বা একটু ভিন্ন কোনটা, সবচেয়ে বড় কোনটা, ওইটাই হচ্ছে অ্যান্সার হবে। তাহলে যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডা বড়, কানাডা আবার অস্ট্রেলিয়ার চেয়ে বড়, তার মানে তিনটার মধ্যে সবচেয়ে বড় যেটি সেটা হচ্ছে কানাডা। তার মানে সঠিক অ্যান্সার হবে কানাডা। এরকম ভাবেও প্রশ্নগুলো করবে, উত্তর না দিয়ে কাছাকাছি উত্তরগুলো দিয়ে দিবে। দেখি আপনি অ্যান্সার করতে পারেন কিনা। তো এই জন্য আপনাদেরকে সতর্কতার সাথে অ্যান্সার করাটা খুব জরুরি। আমাদের অনেক ভাই বোন দেখা যায় যে হুট করে অ্যান্সার করে ফেলে, যার কারণে তাদের ভুলের সংখ্যাও বেশি হয়ে যায়। তো হুটহাট করে অ্যান্সার না করে বুঝে শুনে অ্যান্সার করাটা খুব জরুরি। আচ্ছা, বুঝছি কিনা আপনারা বলেন, বুঝতে পেরেছেন? ছাব্বিশ না থাকে এখানে 23 হবে। জি জি, কার্তিক চন্দ্র আপনি ঠিক বলেছেন। রেজওয়ান আলী অস্ট্রেলিয়া বলে ফেলছে, দেখছেন। সেটাই উত্তর দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এই তো বুঝতে পেরেছেন আপনি। তো এইভাবে দেখেন আরেকটা প্রশ্ন আছে ব্লক নিয়ে। কিভাবে আছে? স্থলভাগে গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? আবারও একই ধরনের প্রশ্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেন এই প্রশ্নটা এসেছে 21টি, 22টি, 23টি, 24টি। তাহলে স্থলভাগে গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? 21টি, 22টি, 23টি, 24টি। তাহলে এটা উত্তর আপনি নিশ্চিত পারার কথা, কারণ
পূর্বের ক্লাস লেকচারে কিন্তু আমি অলরেডি বলেছি, স্লাইডে অলরেডি বলেছি। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার করে ফেলেন, অ্যান্সার করে ফেলেন। সঠিক অ্যান্সার হবে 23টি। অর্থাৎ বাংলাদেশে কয়টি ব্লক অনুসন্ধান করা কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? সেটা হচ্ছে 23টি। কোথায় এটা? এটা হচ্ছে স্থলভাগে, নট জলভাগ, নট জলভাগ। তাহলে যদি জলভাগ বলা হতো তখন হয়তো 26টি। যেহেতু এখানে স্থলভাগ বলা হয়েছে তার মানে হচ্ছে 23টি। এরা হচ্ছে এই গ্যাস অনুসন্ধান করে বা খনিজ অনুসন্ধান করে। আবার বাংলাদেশে আরেকটি সংস্থা রয়েছে, যেমন সেটার নাম হচ্ছে বাপেক্স। আপনার নাম শুনেছেন তাই না? এই যে বাপেক্স, তো বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপোর্টিং এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড, যেটা এটা হচ্ছে বাপেক্স। তো বাংলাদেশের এই যে বাপেক্স, বাপেক্সও কিন্তু তেল গ্যাস অনুসন্ধান করে থাকে। এখন পরীক্ষাতে আসে এই বাপেক্স কত সালে প্রতিষ্ঠা হয়েছে, এরকম ধরনের প্রশ্ন আপনাদের দেখতে পাওয়া যায়। তাইলে মনে রাখবেন 1989 সালে এই বাপেক্স প্রতিষ্ঠা লাভ করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন প্রোডাকশন কোম্পানি লিমিটেড 1989 সালে এটি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ সরকার। এখন এটা কেন প্রতিষ্ঠা করেছে এটাও মনে রাখবেন, তেল তারপর হচ্ছে গ্যাস অনুসন্ধানের জন্য। ঠিক আছে, তেল গ্যাস সন্ধানের জন্য মূলত হচ্ছে এই বাপেক্স প্রতিষ্ঠিত হয়েছে। তেল গ্যাস অনুসন্ধানের জন্য এই বাপেক্স কি হয়েছে? 1989 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। এ পর্যন্ত তারা আবিষ্কার করেছে কয়টি জানেন? এ পর্যন্ত তাদের আবিষ্কার যেগুলো এখনো সক্রিয় রয়েছে, এটা হচ্ছে 8টি গ্যাস ক্ষেত্র। 8টি গ্যাস ক্ষেত্র তারা কি করেছে? 8টি গ্যাস ক্ষেত্র তারা আবিষ্কার করেছে। মূলত হচ্ছে 12টি অনুসন্ধান করেছে, 8টা গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে। অর্থাৎ তারা কাজ চালিয়েছে টোটাল 12টিতে, কিন্তু এই পর্যন্ত গ্যাস আবিষ্কার হয়েছে 8টিতে। তাইলে বাপেক্সও কিন্তু তেল গ্যাস অনুসন্ধানকারী একটি সংস্থা। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, যারা হচ্ছে একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। ঠিক আছে, ঠিক বলেছেন আপনি, হ্যাঁ বাপেক্স। তাহলে বাপেক্স, ইউনিকল এটা বাংলাদেশের না, আপনি যেটা বলছেন ইউনিকল এটা কিন্তু বাংলাদেশের না। তাহলে বাংলাদেশের কোনটা? বাংলাদেশের হচ্ছে আপনার এই বাপেক্স। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তাইলে স্থলভাগে বাংলাদেশে কয়টা ব্লকে ভাগ করেছে গ্যাস অনুসন্ধানের জন্য? গ্যাস অনুসন্ধানের জন্য হচ্ছে 23টি ব্লকে ভাগ করা হয়েছে। কিন্তু গ্যাস আছে, যে গ্যাস আসলে 70% গ্যাসই বাংলাদেশে কি হয়ে যায়? ব্যবহৃত হয়ে যাচ্ছে। 70% বাংলাদেশে হয় না, আমরা বিদেশে আবার রপ্তানি কিভাবে করব? বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম, যেমন বাংলাদেশ গ্যাস রপ্তানি আমদানি করে হচ্ছে আপনার দুবাই থেকে, কুয়েত থেকে, ইরান থেকে, এরকম অনেক রাষ্ট্রগুলো থেকে। যেহেতু যুদ্ধ চলমান, সেই জন্য ওই দেশগুলো থেকে যথাযথ বা আমাদের চাহিদা অনুযায়ী গ্যাস কিন্তু সেখান থেকে আনতে পারছি না। ফলে দেশের মধ্যে দেখেন একটা হাহাকার। আচ্ছা, যদিও এটাকে অনেকে হাহাকার বা মহামারী বলতে রাজি নয়। এবার আসেন, সামুদ্রিক গ্যাস উত্তোলনের জন্য বাংলাদেশের সমুদ্র অঞ্চলকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? এটা অ্যান্সার আপনারা করেন। সামুদ্রিক গ্যাস উত্তোলনের জন্য বাংলাদেশের সমুদ্র অঞ্চলকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? দেখেন, এই যে আজকের যে টপিকটা নিয়েছি খনিজ সম্পদ, আপনি লেখা রাখেন, এটা আমাকে আবার বললেন। এই খনিজ সম্পদ, এখান থেকে নিশ্চিত থাকেন একটা প্রশ্ন আপনার আসবেই, একটা প্রশ্ন আসবেই। আর বর্তমানে যেহেতু তেল এবং গ্যাস নিয়ে দেশের মধ্যে সংকট তৈরি হয়েছে, মানুষের প্রশ্ন তৈরি হয়েছে, আর আলোচিত বিষয়গুলো থেকে বেশি প্রশ্নগুলো এসে থাকে। সুতরাং নিশ্চিত থাকেন এখান থেকে প্রশ্ন আসা মানে 100%, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসবেই। গুরুত্ব সহকারে শিখবেন, হ্যাঁ, গুরুত্ব দিবেন। আচ্ছা, এখন আপনারা বলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? সামুদ্রিক গ্যাস উত্তোলনের জন্য বাংলাদেশের সমুদ্র অঞ্চলকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? সিনথি ইসলাম, নীল অনুভূতি, রেজওয়ান আলী, নদী ইসলাম, তারপরে জুবায়ের হুসাইন,
তারপর আনোয়ার হুসাইন, তারপরে হচ্ছে অনেকে দেখছি অ্যান্সার করেছেন আপনারা। মিথিলা আনিশা অ্যান্সার করেছে, আনজুয়ারা খাতুন, তারপরে হচ্ছে আফসানা আঞ্জুমা লিজা, মাহবুব হোসেন, তারপরে হচ্ছে অনেকে দেখছি অ্যান্সার করেছেন। তারপর হচ্ছে মিহির সমদ্দার, জাফরিন আরাদ জুবায়ের, হ্যাঁ অনেকে অ্যান্সার করেছেন। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে 26টি। তাহলে সামুদ্রিক গ্যাস উত্তোলনের জন্য বাংলাদেশের সমুদ্র অঞ্চলকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? সামুদ্রিক মনে রাখবেন, নট স্থলভাগ। সমুদ্রের মধ্যে বা উপকূলীয় গ্যাস উত্তোলনের জন্য বা অনুসন্ধানের জন্য বাংলাদেশকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? সমুদ্রে হচ্ছে 26টি। আর স্থলভাগে কয়টি, এটা আপনারা কমেন্টে জানান আবারও। স্থলভাগে বাংলাদেশকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে কমেন্টে আবারও জানিয়ে দেন। আমি দেখব হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা একটু দেখে নেই। বাংলাদেশের সর্ববৃহৎ কয়লার খনি। আচ্ছা, গ্যাস সম্পর্কে আরেকটু আমরা পড়ে নেই। একটু বলে রাখি, বাংলাদেশের এই যে গ্যাসগুলো, বাংলাদেশের সর্বপ্রথম যে গ্যাস ক্ষেত্র সেটা কোথায়? বাংলাদেশের সর্বপ্রথম যে গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, সেই গ্যাস ক্ষেত্রটা আবিষ্কার হয়েছে কবে? এই যে গ্যাস ক্ষেত্র, বাংলাদেশের গ্যাস ক্ষেত্র 1955 সালে প্রথম আবিষ্কার হয়েছে, কিন্তু গ্যাস উত্তোলন শুরু হয়েছে 2 বছর পরে, 1957 সালে। ঠিক আছে, তাহলে কারা করেছে? এই যে বার্মা কোম্পানি, মনে রাখবেন যে বার্মা কোম্পানি লিমিটেড, তারা কি করেছে? এই গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করেছে। আর গ্যাস ক্ষেত্র এই যে প্রথম এটা কোথায়? এটা হচ্ছে হরিপুরে। হরিপুরটা হচ্ছে সিলেট জেলার হরিপুর নামক জায়গাতে এই গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার হয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র। এক এক করে এই পর্যন্ত বাংলাদেশে গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে কয়টি? 29টি, তাই না? এই যে 29তম একটি গ্যাস ক্ষেত্র রয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে ভোলাগঞ্জ, তাই না? সেটা হচ্ছে ভোলা, ওইটার নাম হচ্ছে ইলিশা। তাইলে এই যে ইলিশা, এটা হচ্ছে বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র। এখন বাংলাদেশে আরেকটা গ্যাস ক্ষেত্র পাকিস্তান আমলে আবিষ্কার হয়েছে, যেটা অনেক বড়। 1962 সালে তিতাস গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার হয়েছে। এই যে তিতাস গ্যাস ক্ষেত্র, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র এবং সবচেয়ে বেশি মজুদ রয়েছে যেখানে, সেটা হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্রে। এবং ঢাকা শহরে এই যে গ্যাস সরবরাহ করা হয়, এটা কিন্তু তিতাস থেকে। কিন্তু তিতাসে গ্যাসের উত্তোলন আছে কিন্তু কুলাচ্ছে না, যার কারণে ঢাকা শহরে আপনারা অনেকেই এখন গ্যাস পাচ্ছেন না। তাইলে ঢাকায় সরবরাহ করা হয় তিতাস থেকে। তাহলে ঢাকার শহরে গ্যাস সরবরাহ করা হয় কোন গ্যাস ক্ষেত্র থেকে? এটা হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র থেকে। যেই তিতাস গ্যাস ক্ষেত্রটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র। তাহলে বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র যেটি, এটার নাম হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত। ঢাকা শহরে এই গ্যাস সাপ্লাই দেওয়া হয় তিতাস গ্যাস ক্ষেত্র থেকে। তিতাসের সবচেয়ে বড় অফিস কারণ বাজারে গেলে দেখা যায়, বিশাল অফিস। ঠিক আছে, অনেকে আতঙ্কে থাকে তিতাসের লোক এসে যদি গ্যাসের লাইন কেটে দেয় অবৈধ। তো এই যে অবৈধ ব্যবহার করছে, তারপরে হচ্ছে অপরিমিত ব্যবহার হচ্ছে, যার কারণে আমাদের বাংলাদেশে এই গ্যাসের সংকটটা আরো প্রকট আকার ধারণ করেছে। ঠিক আছে, তো জানি না আমি এই গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলন কবে হবে বাংলাদেশ। তো এখন আসেন, বাংলাদেশে কিন্তু একসময় গ্যাস জ্বালানি হিসেবে ছিল না। জ্বালানি হিসাবে গ্যাস সর্বপ্রথম প্রয়োগ করা হয় বা সরবরাহ করা হয় 1968 সালে। একটু মনে রাখবেন, 1968 সালে কি করা হয়েছিল? জ্বালানি হিসাবে সর্বপ্রথম গ্যাস সরবরাহ করা হয়। তাহলে বাংলাদেশে জ্বালানি হিসাবে গ্যাস সরবরাহ করা হয় কত সালে? 1968 সালে। কার বাসাতে জানেন? শওকত ওসমানের বাসাতে।
এই যে শওকত ওসমান স্যারের বাসাতে, শওকত ওসমান স্যারের বাসাতে সর্বপ্রথম এই গ্যাস জ্বালানি হিসেবে দেয়া হয়। তিনি একজন প্রখ্যাত কথা সাহিত্যিক, শওকত ওসমানের কথা বলছি। ওনার বাসাতেই ঢাকা শহরে সর্বপ্রথম এই গ্যাস জ্বালানি হিসেবে দেয়া হয়। বাংলাদেশের এই যে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায় জানেন? গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়? গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। তাহলে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার হয় কোথায়? বিদ্যুৎ উৎপাদনে। এই তো আপনারা অনেকেই অ্যান্সার করে ফেলেছেন। নীল অনুভূতি বলছেন আমার বাড়ির পাশে কয়লার খনি। আচ্ছা, কতগুলো কয়লা নিয়ে আইসেন চান্স পাওয়ার পরে। সবচেয়ে বড় কয়লার খনি দিনাজপুরে, যারা পার্বতী। আচ্ছা, আমি কয়লায় গেছি। তারপরে হচ্ছে জন্য ইন্ডাকশন ব্যবহার করতেছি কয়েক মাস থেকে। আচ্ছা, তো এরকম দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই এই গ্যাস সম্পর্কে ধারণা আছে, অনেকের নাই। এই গ্যাস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খনিজ সম্পদ। এই কারণে বাংলাদেশে অনেক গ্যাস ক্ষেত্র আছে, কিন্তু সচল গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টি। তবে 29টার মধ্যে এখন 29টাতে কিন্তু গ্যাস উত্তোলন করা যাচ্ছে না। গ্যাস উত্তোলন করা যাচ্ছে সর্বমোট 22টি থেকে। 22টি গ্যাস ক্ষেত্র থেকে, কিছু কিছু গ্যাস ক্ষেত্র থেকে আংশিক, কিন্তু যেমন তিতাস, তারপর হচ্ছে কুমিল্লার তার বাখরাবাদ থেকে শুরু করে এরকম কয়েকটা গ্যাস ক্ষেত্র আছে, এখান থেকে প্রতিনিয়ত গ্যাস উত্তোলন হচ্ছে। গ্যাস উত্তোলন হচ্ছে না এরকম অনেক গ্যাস ক্ষেত্র আছে বাংলাদেশে। আচ্ছা, তো যা হোক, আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি গ্যাস থেকে। ঠিক আছে, বলেন এটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় লিখেন ডান, ক্লিয়ার হলে লিখবেন ডান, তাহলে আমি সামনে যাব। এবার আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, দেখি কে বলতে পারেন। দেখি বলেন তো, বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয়? বিশ্বের সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় কোন দেশে? কে বলতে পারবেন? বিশ্বের সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় বা গ্যাস উত্তোলনের শীর্ষ দেশ কোনটি? দেখি আপনাদের মধ্যে কে কে অ্যান্সার করতে পারেন। গ্যাস উত্তোলনে শীর্ষ দেশ, গ্যাস উত্তোলনে শীর্ষ দেশ। আমি জানি অধিকাংশই এটা ভুল করতে পারেন। গ্যাস উত্তোলনে শীর্ষ দেশ কোনটি? গ্যাস উত্তোলনে শীর্ষ দেশ, আচ্ছা, গ্যাস উত্তোলনে শীর্ষ দেশ হচ্ছে রাশিয়া। ঠিক আছে, এরপরে আছে কে? যুক্তরাষ্ট্র। তবে অনেক জায়গায় আমি যুক্তরাষ্ট্র পেয়েছি, হ্যাঁ, কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু রাশিয়া। গ্যাস উত্তোলনে শীর্ষ দেশ হচ্ছে রাশিয়া, কিন্তু অনেক বইতে যুক্তরাষ্ট্র যদিও দেয়া আছে। অপশন দেখবেন, অপশনের মধ্যে যদি দেখেন রাশিয়া যুক্তরাষ্ট্র দুটেই থাকে, রাশিয়াকে উত্তর দিতে হবে গ্যাস উত্তোলনে শীর্ষ দেশ হিসাবে। এবং রাশিয়ার গ্যাস দিয়ে পুরো ইউরোপ চলে। ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ হওয়ার পরে আফ্রিকার বহু লোক মারা গিয়েছে গ্যাস সংকটে। গ্যাস নাই মানে হচ্ছে ঠান্ডা বরফে অনেক মানুষ মারা গিয়েছে ইউরোপে। তাহলে গ্যাস উত্তোলনের শীর্ষ দেশ আমরা পাইলাম কাকে? এই রাশিয়াকে। গুড। একজন বলছেন সৌদি আরব, আর অনেকেই বলছেন রাশিয়া রাশিয়া রাশিয়া। আমার রাজকন্যা আনোয়ার হোসেন, হামিম মিয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে মোটামুটি আমরা এই গ্যাস থেকে যদি এখন প্রশ্ন আসে, ইনশাল্লাহ পারবো না? গ্যাস থেকে এখন যেভাবেই প্রশ্ন করা হোক আমি যাতে অ্যান্সার করতে পারি। বাংলাদেশের সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয় কোথায়? বিদ্যুৎ উৎপাদনে। আর দ্বিতীয় হচ্ছে কোথায়? ইন্ডাস্ট্রিগুলোতে। ইন্ডাস্ট্রিগুলোতে প্রচুর পরিমাণ গ্যাস ব্যবহৃত হয়। তারপরে বাংলাদেশের সর্ববৃহৎ কয়লার খনি অবস্থিত কোথায়? বড়পুকুরিয়া দিনাজপুরে, ফুলবাড়ী দিনাজপুর, দিঘিপাড়া নাকি জামালগঞ্জ? মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় কয়লার খনি যেটি, সেটা হচ্ছে বড়পুকুরিয়া। সেই বড়পুকুরিয়া, যেটা 1985 সালে আবিষ্কৃত হয়েছে
দিনাজপুরের পার্বতীপুরে। দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র রয়েছে। এখানে বিটুমিনাস, তারপর হচ্ছে মিগনাইট জাতীয় গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে, গ্যাস পাওয়া গিয়েছে। তো এখন দেখেন, এই যে জামালগঞ্জ জয়পুরহাট, এটা কিন্তু বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র কয়লার খনি। যদি আপনাদের পরীক্ষাতে আসে বাংলাদেশের প্রথম কয়লার খনি কোনটি, তাহলে বলেন বাংলাদেশের প্রথম কয়লার খনি যদি বলা হয় সেটা হচ্ছে জামালগঞ্জ। তাহলে জামালগঞ্জটা কোথায়? জামালগঞ্জ হচ্ছে জয়পুরহাট। এই জয়পুরহাটের জামালগঞ্জে বাংলাদেশে সর্বপ্রথম কি আবিষ্কার হয়? কয়লা আবিষ্কার হয়েছে। ঠিক আছে, তাহলে বাংলাদেশের প্রথম কয়লার খনি কোনটা? বাংলাদেশের প্রথম কয়লার খনি এটা হচ্ছে জামালগঞ্জ, যেটা বাংলাদেশে প্রথম আবিষ্কার হয়েছে কত সালে? 1962 সালে। তাহলে 1962 সালে জামালগঞ্জে বাংলাদেশের প্রথম কয়লার খনিটা আবিষ্কার হয়েছে। দেশে মোট কয়লার খনি কয়টি? দেশে মোট কয়লার খনি 5টি। দেশে মোট কয়লার খনি হচ্ছে 5টি। এই হচ্ছে বিষয়, আপনাদের পরীক্ষাতে এগুলো আসে। ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ, বড়পুকুরিয়া আবিষ্কার হয়েছে কবে? 1985 সালে। 1985 সালে, ঠিক বলেছেন, 1985 সালে। এটা প্রায় 6 কিলোমিটার উপরে, এটা 6 কিলোমিটারের উপরে রয়েছে, 6.68 কিলোমিটার বলা হয়। এটা হচ্ছে, কেউ জিজ্ঞেস করেছে আর কি, 6.68 কিলোমিটার পর্যন্ত এই জায়গাটাতে এটা হচ্ছে এটার দৈর্ঘ্য। তারপরে 390 বিলিয়ন মানে কি আছে এখানে? কয়লা রয়েছে। 390 মিলিয়ন মেট্রিক টন মজুদ আছে। 390 মিলিয়ন মেট্রিক টন, 390 মিলিয়ন মেট্রিক টন মজুদ রয়েছে এখানে। তাহলে পরীক্ষাতে আসতেও পারে যে বড়পুকুরিয়া কয়লার খনিতে কয়লা কেমন মজুদ আছে। তাহলে 390 মিলিয়ন মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে এই বড়পুকুরিয়াতে, যেটা 1985-এ প্রতিষ্ঠিত হয়েছে, মানে আবিষ্কার হয়েছিল। এবং কি এখান থেকেই মূলত বিটুমিনাস, তারপর মিগনাইট নামক আবার পিট কয়লা আছে এখানে। ঠিক আছে, যেমন বিটুমিনাস একটা কয়লা আছে না, বিটুমিনাস। এই বিটুমিনাস দিয়ে কি করা হয়? হ্যাঁ, বিটুমিনাস দিয়ে হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা ব্যবহার করে থাকি বিটুমিনাস কয়লাটা। তারপরে হচ্ছে আরটা হচ্ছে পিট কয়লা আছে একটা, পিট কয়লা, এটা ভিজা। আপনারা জানেন এই যে পিট কয়লা, এটা হচ্ছে ভিজা। তাহলে যদি পরীক্ষাতে আসে আপনাদের ভিজা কয়লা কোনটা, সেটা হচ্ছে পিট কয়লা। ভিজা পিট কয়লার ধরন। হ্যাঁ, বিটুমিনাস কয়লা পাওয়া যায়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ, এই কয়লা থেকে মূলত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি কি করা হয়? পরিচালনা করা হয়। ঠিক বলেছেন। জি হামিম মিয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এভাবে যদি আপনাদের পরীক্ষাতে আসে, এই প্রশ্নগুলো কিন্তু এগুলোই ঘুরে ফিরে কিন্তু এই জিনিসগুলোই আসে। এজন্য আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ কয়লার খনি কোনটি? দিনাজপুরের বড়পুকুরিয়া, যেটা দৈর্ঘ্য কত? 6.68 কিলোমিটার। 1985 সালে এটা আবিষ্কার হয়েছে। এটাতে কি পরিমাণ কয়লা মজুদ আছে? 390 মিলিয়ন মেট্রিক টন মজুদ আছে এখানে। বিটুমিনাস, তারপর মিগনাইট, আবার পিট কয়লা, এগুলা কোথায় পাওয়া যায়? বড়পুকুরিয়াতে।
বড়পুকুরিয়া যে তাপবিদ্যুৎ কেন্দ্র, এখানে উৎপাদিত কয়লা দিয়ে কিন্তু উৎপাদন করা হয়। তারপরে বাংলাদেশের প্রথম কয়লার খনি, এটা জামালগঞ্জ জয়পুরহাটে 1962 সালে যেটি আবিষ্কার হয়েছে। বাংলাদেশে মোট 5টি কয়লার খনি রয়েছে। এভাবে হচ্ছে আপনাদের নিবন্ধনে প্রশ্নগুলো আসবে, আর এই ব্যাখ্যাগুলো মনে রাখবেন অথবা স্ক্রিনশট নেবেন, কারণ এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন চলে আসবে। একবার হুবহুব আসবে না, হুবহুব আসবে না। তো কিভাবে প্রশ্ন আসবে এগুলো আমরা আমাদের ক্লাসের মধ্যে দেখিয়ে দিব। দেখেন, দিনাজপুর জেলায় বড়পুকুরিয়া কিসের খনিজ প্রকল্প কাজ চলছে? তাহলে বলেন কিসের প্রকল্পের কাজ চলতে পারে? তাহলে বুঝতে পারছি দিনাজপুর মানেই কয়লা, তাই না? দিনাজপুর মানে হচ্ছে কয়লার খনি। তাহলে কঠিন শিলা, চুনা পাথর, কাদামাটি ইত্যাদি। তো এগুলো দেখেন বিসিএস পরীক্ষার প্রশ্ন। আর বিসিএস এর প্রশ্নগুলো আমি কেন অ্যানালাইসিস করছি? কারণ বিসিএস এর প্রশ্নগুলো নিবন্ধন প্রাইমারিতে মানে লাইন পরিবর্তন ছাড়াই চলে আসে, অনেক সময় লাইন পরিবর্তন ছাড়াই। এই কারণে বললাম দিনাজপুর জেলায় বড়পুকুরিয়া কিসের খনিজ সম্পদের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে কয়লার খনির জন্য বিখ্যাত। কয়লার খনির জন্য এখানে প্রকল্পের কাজ চলছে। এবং বড়পুকুরিয়াতে 390 মেট্রিক টন যে কয়লা মজুদ রয়েছে সেটা কেউ উত্তোলন করবে এবং জাতীয় স্বাদ থেকে কেউ খরচ করবে, সেই প্রকল্প নিয়ে কাজ চলছে। তারপরে আছেন 6 নম্বর, বড়পুকুরিয়া কয়লার খনি আবিষ্কার হয় কোন সালে? এটার অ্যান্সারটা আপনারাই করেন। আর যারা আমাদের নতুন ভাই বোন আজকে জয়েন করেছেন, নিবন্ধন পরীক্ষা দিবেন, এখনো কোথাও ভর্তি হন নাই, এরকম ভাই বোনদের দেখতে চাই, আপনাকে রিকোয়েস্টও করতে চাই আজকে ভর্তি হয়ে যান, ঠিক আছে? আর আপনারা যারা ভর্তি হয়ে গেছেন তারা এই প্রশ্নের উত্তর করেন। বড়পুকুরিয়া কয়লার খনি আবিষ্কার হয় কোন সালে? 1980, 81, 85 নাকি 88? যে অবশ্যই অবশ্যই আমাদের এখানে ভর্তি হওয়া যাবে। হ্যাঁ, ভর্তি আমরা নিচ্ছি তো নতুন ব্যাচে। হ্যাঁ ভাইয়া, নতুন ব্যাচেই আপনি ভর্তি হতে পারবেন। নতুন ব্যাচে ভর্তি হতে কিছুই করতে হবে না, আপনি জাস্ট হচ্ছে বিকাশে 1199 টাকা পাঠাবেন, আমরা গ্রুপে অ্যাড করে দিব, জাস্ট আপনি ক্লাস পাইতে থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন দেখেন বড়পুকুরিয়া কয়লার খনি আবিষ্কার হয়, আপনারা অনেকে অ্যান্সার করেছেন, অনেকে অলরেডি অ্যান্সার করা শুরু করেছেন। সেটা সেটা কত সালে? সেটা হচ্ছে 1985 সালে। 1985 সালে বড়পুকুরিয়া নামের সাথে কিন্তু এটার কাজের মিল আছে। তার মানে এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম কয়লার খনি, তাই না? বাংলাদেশের বৃহত্তম কয়লার খনি। তাহলে বাংলাদেশের প্রথম কয়লার খনি যেটা, মনে আছে কি না? বাংলাদেশের প্রথম কয়লার খনি এটা হচ্ছে ওই যে জয়পুরহাটে, ঠিক আছে? জয়পুরহাটে বাংলাদেশের সবচেয়ে বড়, জয়পুরহাটের জামালগঞ্জ নামক একটা জায়গা, উপজেলায় জামালগঞ্জ। এই জামালগঞ্জে 1962-তে সর্বপ্রথম এই কয়লার খনি আবিষ্কার হয়েছে, যেটা বাংলাদেশে প্রথম। এ পর্যন্ত কয়টি কয়লার খনি? 5টি কয়লার খনি আবিষ্কার হয়েছে, ঠিক আছে? তারপরে দেখি কি কি আসছে প্রশ্ন, একটু দেখে নেই। বড়পুকুরিয়া কয়লার খনির আয়তন কত? এইটাও আসছে দেখেন পরীক্ষাতে। বড়পুকুরিয়া যে কয়লার খনি, এটার আয়তন কত? যদিও আয়তনটা বের করা কঠিন, কারণ এটা বড়ই হচ্ছে, মানে কয়লা যত উত্তোলন করছে এটা ছোট হয়ে আসতেছে, বড় বিষয়টা। তাইলে বলেন বড়পুকুরিয়া কয়লার খনির আয়তন, এটা সঠিক অ্যান্সার হবে 5.25 বর্গ কিলোমিটার। কয়লা যতটুকু আছে ততটুকুই মাপ দেয়া হয়েছে। এটা হয়েছে 5.25 বর্গ কিলোমিটার, 5.25 বর্গ কিলোমিটার। এটাই হচ্ছে বড়পুকুরিয়া কয়লার খনির আয়তন, যেখানে 390 মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনাদের প্রশ্নগুলো আসবে। তারপর আসেন, বাংলাদেশের কোন অঞ্চলে খনিজ তৈলস্তর ও ভূগর্ভ লবণ পাওয়ার সম্ভাবনা রয়েছে? মানে খনিজের মধ্যে তেল এবং ভূগর্ভের মধ্যে লবণ পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে লবণ কি খনিজের মধ্যে পড়ে না? হ্যাঁ অবশ্যই, এটা তো প্রাকৃতিক উপায়ে তৈরি হয় সমুদ্রে। তাহলে বাংলাদেশের কোন অঞ্চলের খনিজ তৈলস্তর ও ভূগর্ভস্থ লবণ পাওয়ার সম্ভাবনা আছে?
পিএসসির সায়েন্টিফিক অফিসার পদে এই প্রশ্নটা এসেছে। তাহলে এটা কি খুলনার কোলাবাজার নাকি কক্সবাজারের কুতুবদিয়াতে, সিলেটের লালাখাল নাকি বড়পুকুরিয়া? এই সমস্ত প্রশ্নগুলো বিগত সালের গুলি বেশি পড়বেন, কারণ ওখান থেকে প্রশ্নগুলো করে ফেলে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটি, সেটা হচ্ছে খ, কক্সবাজারের কুতুবদিয়া। কক্সবাজারের কুতুবদিয়া, জি রুমা আক্তার, তারপর হচ্ছে মায়া মেহজাবিন, জান্নাতুল ফেরদৌস, ইলিয়াস, বাবার রাজকন্যা আয়েশা সিদ্দিকা আপু, আমির পদ্মজা, তারপরে হচ্ছে রাশেদ রায়হান, নীল অনুভূতি, তারপর হচ্ছে সমতি বসু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এখানে সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে কক্সবাজারের কুতুবদিয়া। তাহলে বাংলাদেশের কোন অঞ্চলের খনিজ তৈলস্তর ও ভূগর্ভস্থ লবণ পাওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে কক্সবাজারের কুতুবদিয়াতে। কক্সবাজারের কুতুবদিয়াতে এই খনিজ তৈল এবং ভূগর্ভে লবণ পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন আসেন, দেশের প্রথম কয়লা খনি খলিশপীর বিরামপুর হার্ডকোক লিমিটেড এর অবস্থান কোথায়? আচ্ছা, এখানে যদিও প্রথম কয়লা বলেছে, প্রথম কয়লার খনি এটা কোথায়? এটা হচ্ছে দিনাজপুরে। কিন্তু প্রথম কয়লার খনি তো আমরা পড়েছি কোথায়? জয়পুরহাটে, তাই না? জয়পুরহাটে। কিন্তু এখানে আসলে জয়পুরহাট বলতে কোনোটা নাই বলে আপনি দিনাজপুর অ্যান্সার করবেন। কিন্তু প্রশ্ন ভুল হয়েছে, এই জন্য অ্যান্সার করবো না, ওইটাও আবার কিন্তু ঝামেলা আছে। তারপরে ফুলবাড়ি কোয়েল মাইন ইজ সিচুয়েটেড, অর্থাৎ ফুলবাড়ি কয়লার খনি, মাইন মানে কি খনি না, কোয়েল মানে হচ্ছে কয়লা। ফুলবাড়ি কয়লার খনি ইজ সিচুয়েটেড, অবস্থিত, ইন হুইচ ডিস্ট্রিক্ট, অর্থাৎ ফুলবাড়ি কয়লার খনি কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের যে 5টি কয়লার খনি রয়েছে তার মধ্যে ফুলবাড়ি কয়লার খনি হচ্ছে একটি। বলেন তো সে একটি কোনটা? রংপুর, রাজশাহী, দিনাজপুর নাকি নীলফামারী? কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে দিনাজপুর। ঠিক আছে, পার্বতীপুরেও আছে, আবার ফুলবাড়িতেও আছে বাংলাদেশের এই কয়লার খনি। হ্যাঁ, মনে আছে কিনা কয়লার খনি দেশে কয়টা আছে বর্তমানে? কয়লার খনি, গুড গুড মেহজাবিন আপু, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস, তারপর হচ্ছে সাইফুল ইসলাম রাজীব, তারপর হচ্ছে মিফতাহুল, নদিয়া আক্তার, ইমরান, ইবা, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশে কয়টি কয়লার খনি রয়েছে এটা কমেন্টে জানিয়ে দেন। বাংলাদেশে কয়টি কয়লার খনি রয়েছে? সাথে সাথে 11 নম্বর প্রশ্নের উত্তর দিবেন যারা পারেন। যারা পারেন, দেখেন এই প্রশ্নটা কিন্তু থানা সহকারী শিক্ষা অফিসার পদে আসছে। বাংলাদেশের পিট কয়লা পাওয়া যায় কোন জেলায়? পিট কয়লা কোনগুলো? যেগুলো হচ্ছে ভিজা আকারের, ভেজা আকারের কয়লাগুলোকে পিট কয়লা বলা হয়। ভেজা আকারের কয়লাগুলোকে কি বলা হয়? পিট কয়লা বলা হয়। এটা কি বগুড়া, ময়মনসিংহ, সিলেট নাকি ফরিদপুরে? তা আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ফরিদপুরে কয়লার খনি আছে, তাই না? এই কারণে ফরিদপুরে হচ্ছে পিট কয়লা পাওয়া যায়। ময়মনসিংহে আছে নাকি? তাহলে পিট কয়লার পাওয়া যায় কোন জেলায়? সেটা হচ্ছে ফরিদপুরে। তবে এটাকে আবার প্রসেসিং করে আরো মানে উন্নত করা হয়, যদিও এটা ভিজা, কিন্তু এটা সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। জ্বালানি হিসাবে এই কয়লাটা, অথবা তাপ দেওয়ার জন্য, তাপ উৎপাদন কাজে ব্যবহৃত হয় হচ্ছে এই পিট কয়লাটা। বিভিন্ন উদ্ভিদ, সেই প্রাচীনকালের উদ্ভিদগুলো পচে এই কয়লাটা উৎপাদন হয়েছে। তারপর দেখেন, দিনাজপুর জেলার মধ্যপাড়া থেকে কি খনিজ উত্তোলন করা হয়? দেখেন এখানে আরেকটা জিনিস, দিনাজপুর জেলার মধ্যপাড়া থেকে, মধ্যপাড়া, তাহলে এই মধ্যপাড়া এখানে কয়লা নাকি শ্বেত মৃত্তিকা নাকি চুনা পাথর নাকি কঠিন শিলা? এই তো জিনিসটা হচ্ছে কি, প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিছে। অনেকের কাছে দিনাজপুর মানেই কয়লা, কিন্তু এখানে কিন্তু কয়লা হচ্ছে, বলেন এখানে কি আসলে কয়লা হবে? দিনাজপুর জেলার মধ্যপাড়া থেকে কি খনিজ উত্তোলন করা হয়? কয়লা, শ্বেত মৃত্তিকা নাকি চুনা পাথর নাকি কঠিন শিলা? সঠিক অ্যান্সার হচ্ছে শিলা, পাথর। তাইলে দিনাজপুর জেলার মধ্যপাড়া থেকে যে খনিজ পাওয়া গিয়েছে সেটা হচ্ছে কঠিন শিলা, কঠিন পাথর। শিলা মানে পাথর পাওয়া গিয়েছে
এই সেই দিনাজপুরে। তো তারপরে দেখেন মধ্যপাড়া কঠিন শিলা এলাকার বিস্তার কত? মধ্যপাড়া কঠিন শিলা, এই যে মধ্যপাড়াতে যে কঠিন শিলাটা বা পাথরটা আছে এটার বিস্তার বা কত কিলোমিটার, কত বর্গ কিলোমিটার, এটা আপনার কাছে জানতে চেয়েছে। তো এটা কি 1.5 কিলোমিটার, 9.2 বর্গ কিলোমিটার, 1.44 কিলোমিটার, 3.2 কিলোমিটার। দেখি অ্যান্সার করেন। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? 1.44 বর্গ কিলোমিটার। 1.44 বর্গ কিলোমিটার মধ্যপাড়া কঠিন শিলা এলাকার বিস্তার। মধ্যপাড়া কঠিন শিলা এলাকার বিস্তার হচ্ছে 1.44 বর্গ কিলোমিটার। 1.44 বর্গ কিলোমিটার হচ্ছে মধ্যপাড়া কঠিন শিলার আয়তন। তারপরে পাললিক শিলা তৈরির জন্য ব্যবহৃত সাদা মাটি পাওয়া গিয়েছে। দেখেন এক ধরনের মাটি পাওয়া গেছে, এগুলা সাদা মাটি, ঠিক আছে, শ্বেত মৃত্তিকা। এটা কি বলা হয়? শ্বেত মৃত্তিকা। তো এই যে শ্বেত মৃত্তিকা কোথায় পাওয়া গিয়েছে? ঢাকাতে নাকি নেত্রকোনাতে নাকি খুলনাতে নাকি ফরিদপুরে? ঢাকা এটা বাদ, এটা প্রথমে বাদ যাবে। কেন? এখানে মাটি আসবে কোত্থেকে? সব হচ্ছে বালি দিয়ে ভরাট করছে। পাললিক শিলা তৈরির জন্য ব্যবহৃত সাদা মাটি পাওয়া গিয়েছে কোথায়? এটা হচ্ছে নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলাতে এই সাদা মাটির সন্ধান পাওয়া গিয়েছে। সাদা মাটির সন্ধান পাওয়া গিয়েছে কোথায়? সাদা মাটির সন্ধান পাওয়া গিয়েছে এই নেত্রকোনা জেলাতে। সাদা মাটি পাওয়া গিয়েছে নেত্রকোনা জেলাতে। তারপরে বাংলাদেশের চীনামাটি বা হোয়াইট ক্লে অথবা সাদা মাটি এর সন্ধান পাওয়া গেছে কোথায়? প্রশ্ন দেখেন ঘুরে আসছে, 24তম দশম বিসিএস। পরবর্তীতে এগুলাই হচ্ছে কি করা হয়? ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয়। বাংলাদেশের চীনামাটি বা হোয়াইট ক্লে সাদা মাটি এর সন্ধান পাওয়া যায় যেখানে, সেটা হচ্ছে বিজয়পুরে। এটা কোথায় পাওয়া গিয়েছে? বিজয়পুরে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে বা সাদা মাটির সন্ধান পাওয়া গিয়েছে। তারপর বিজয়পুর কোন জেলায় অবস্থিত? প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে বিজয়পুর পড়াচ্ছেন, হ্যাঁ বিজয়পুর যে পড়াচ্ছেন আপনি, যেখানে সাদা মাটির সন্ধান পাওয়া গিয়েছে, এখন আপনি পড়ান যে বিজয়পুর আসলে কোন জেলাতে অবস্থিত। দেখি বিজয়পুর থেকেও আছেন কিনা আমাদের সাথে, দেখি কয়জন আছেন। থ্যাংক ইউ সো মাচ। তাইলে এটা হচ্ছে নেত্রকোনাতে, বিজয়পুর তাহলে কোথায়? এটা নেত্রকোনাতে, তো বুঝতে পেরেছেন। তাহলে সাদা মাটি বা শ্বেত ক্লে যেটা, এটা কোথায় পাওয়া গিয়েছে? এটা হচ্ছে বিজয়পুরে, নেত্রকোনার বিজয়পুরে এটা পাওয়া গিয়েছে, ঠিক আছে। তাইলে কাঁচা বালির সর্বাধিক মজুদ কোন অঞ্চলে? কাঁচা বালির সর্বাধিক বালির মজুদ রয়েছে কোথায়? জামালপুর, সিলেট, কুমিল্লা নাকি বগুড়া? জামালপুর, সিলেট, কুমিল্লা নাকি বগুড়া? কাঁচা বালির সর্বাধিক মজুদ কোন অঞ্চলে? জামালপুর, সিলেট, কুমিল্লা, বগুড়া? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সিলেট। তাইলে কাঁচ বালির সর্বাধিক মজুদ, কাঁচ বালি, ঠিক আছে, কি বালি এটা বলেন তো? কাঁচ বালির সর্বাধিক মজুদ আছে সিলেটে। কাঁচ বালির সর্বাধিক মজুদ রয়েছে কোথায়? এটা হচ্ছে সিলেটে, কাঁচ বালির। আসেন, বাংলাদেশের কোথায় ব্ল্যাক গোল্ড বা তেজস্ক্রিয় বালু পাওয়া যায়? সিলেটের পাহাড়ে, সমুদ্র তীরবর্তী বালুচরে, সুন্দরবনে নাকি সুন্দরবন এলাকায়? বাংলাদেশে কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া গিয়েছে? ইউরেনিয়াম সমৃদ্ধ বা ব্ল্যাক গোল্ড যেটাকে বলা হয়। তাহলে ব্ল্যাক গোল্ড তেজস্ক্রিয় পাওয়া গিয়েছে কোথায়? সিলেটের পাহাড়ে, সমুদ্র তীরে নাকি সুন্দরবন এলাকায়?
এটা হচ্ছে সমুদ্র তীরবর্তী বালুচরে। সমুদ্র তীরবর্তী বালুচরে এই তেজস্ক্রিয় বালু পাওয়া গিয়েছে। যেমন কোথায়? যেমন হচ্ছে সেন্ট মার্টিনে। ঠিক আছে, সেন্ট মার্টিন অঞ্চলে কিন্তু এই তেজস্ক্রিয় বালু দেখতে পাওয়া যায়। তারপরে বাংলাদেশের কোথায় গন্ধকের সন্ধান পাওয়া যায়? বাংলাদেশে কোথায় গন্ধকের সন্ধান পাওয়া যায়? হাতিয়ায়, সন্দ্বীপে, মহেশখালী নাকি কুতুবদিয়াতে? বাংলাদেশের কোথায় গন্ধকের সন্ধান পাওয়া যায়? এটা হাতিয়া, সন্দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়া। অপশন কোনটা সঠিক বলেন? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কুতুবদিয়া। যারা দিচ্ছেন, হ্যাঁ কুতুবদিয়া অনেকে দিচ্ছেন, আপনারা তাদেরটাই শুধু সঠিক হচ্ছে। এই দেখছি জান্নাতুল ফেরদৌস, রুমা আক্তার, পিঙ্কি, তারপর হচ্ছে বিনতে হাসান, হাফেজ রেজাউল করিম, তারপরে জুবায়ের, আঞ্জুয়ারা খাতুন, আয়েশা সিদ্দিকা, রাশেদ, রাইহান, নীল, অনুভূতি, রনি মজুমদার ইত্যাদি। ওনারা অলরেডি সঠিকটা দিয়েছেন। সঠিক অ্যান্সার হয়েছে বাংলাদেশের কোথায় গন্ধকের সন্ধান পাওয়া যায়? বাংলাদেশের কোথায় গন্ধকের সন্ধান পাওয়া যায়? সঠিক অ্যান্সার হচ্ছে কুতুবদিয়া। এই কুতুবদিয়াতে গন্ধকের সন্ধান পাওয়া যায়। এবার আসেন বাংলাদেশের জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী সম্প্রতি কোন জেলায় লোহার খনি পাওয়া গেছে? আচ্ছা বলেন, লোহার খনি। দেখেন প্রাথমিক শিক্ষা ইন্সপেক্টর 2011 সালের প্রশ্নটা এসেছে। বাংলাদেশের জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, বাংলাদেশের জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী সম্প্রতি কোন জেলায়, এখানে সম্প্রতি বলতে 2011 সালকে বুঝিয়েছে, সম্প্রতি কোন জেলায় লোহার খনি পাওয়া গেছে? ফরিদপুর, দিনাজপুর, রাজবাড়ী, রংপুর। আমি কিন্তু একটু আগে বলেছি, যেমন বাংলাদেশের দিনাজপুরে কিন্তু খনিজ সম্পদের অভাব নেই, দিনাজপুর, সিলেট এই অঞ্চলগুলোতে। তো এখানে মূলত লোহার খনি পাওয়া গিয়েছে, কঠিন শিলা। ঠিক আছে, কঠিন শিলার সন্ধান পাওয়া গিয়েছে, এটা আপনাদেরকে বলছিলাম। তারপরে কি আছে দেখি, রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জে কোন খনিজ আবিষ্কৃত হয়েছে? চুনাপাথর, কয়লা, তামা, লোহা। রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জে, রানীপুকুর আর পীরগঞ্জে কোন খনিজ আবিষ্কৃত হয়েছে বলেন? রংপুরের রানীপুকুর এবং পীরগঞ্জে কোন খনিজ আবিষ্কৃত হয়েছে? প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2006 এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে তামা। সঠিক অ্যান্সার কি হবে? তামা হবে। রানীপুকুর এবং পীরগঞ্জে যেই খনিজটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে কি? তামা। ঠিক আছে, সেটা হচ্ছে তামা। আমরা আরো কিছু প্রশ্ন সলভ করি। আমাদের খনিজ সম্পদ থেকে যেই প্রশ্নগুলো বিগত সালে এসেছে, আমরা বলছিলাম যে এই প্রশ্নগুলো একটু সলভ করে নেই, আলোচনা করি। আলোচনা করলে পরীক্ষার হলে যেভাবে ঘুরিয়ে দেখ না কেন আপনি অ্যান্সার ভুল করবেন না, আপনি পারবেন। কিন্তু যদি আলোচনা না থাকে এটা পারবেন না, নিজে নিজে পারে না। আসেন, বাংলাদেশের কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে? আচ্ছা, বাংলাদেশের কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে? এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে। তার ইউরেনিয়াম পাওয়া গেছে কি চন্দ্রনাথ পাহাড়ে, লালমাই পাহাড়ে, কুলাউড়া পাহাড়ে নাকি আলোটিলা পাহাড়ে? আলোটিলা অনেক উঁচু একটি পাহাড়, কিন্তু এখানে ইউরেনিয়াম পাওয়া যায় নাই। তাই ইউরেনিয়াম পাওয়া গেছে কোথায়? কুলাউড়া পাহাড়ে। তাইলে এই কুলাউড়া পাহাড়ে বাংলাদেশে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে, যে ইউরেনিয়ামের জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল মিলে আজকে ইরানের উপরে আক্রমণ চালাচ্ছে। তো এই ইউরেনিয়াম আসলে শুধু যে পারমাণবিক বোমায় ব্যবহার করা হয় ব্যাপারটা তা নয়, এটা আসলে অনেক ক্ষেত্রেই, যেমন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশে যে কয়টা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে এর মধ্যে সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? বেড়ামারা, আশুগঞ্জ, সিদ্ধিরগঞ্জ নাকি গোরাশাল? বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র এটি কোনটি?
হ্যাঁ বলেন। এর সঠিক অ্যান্সার হলো ঘোড়াশাল। বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র ঘোড়াশাল যদিও বলেছে, কিন্তু এটা এখন চেঞ্জ হয়েছে, এটা হবে না। পরবর্তীতে যদিও ময়মনসিংহ হয়েছিল, পরবর্তীতে ময়মনসিংহ নিয়েছিল, কিন্তু এখন আর ময়মনসিংহ না। বলেন, এখন কিন্তু চেঞ্জ হয়েছে, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। দেখি কয়জনে পারেন। হ্যাঁ, সেটা হচ্ছে বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ঘোড়াশাল দিয়েছেন না? না না, এটা হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র হবে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বুঝছেন কি না? এটা হচ্ছে পায়রা, এই যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের বর্তমানে বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালীর কলাপাড়া অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা পটুয়াখালীতে, এটা ময়মনসিংহে না। তাহলে এটা কোথায়? পটুয়াখালী। পটুয়াখালী, এই পটুয়াখালীতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্রটি। আচ্ছা, তাপবিদ্যুৎ কেন্দ্র কেন বলা হয়? কারণ এখানে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় এটা হচ্ছে কয়লা পুড়িয়ে, কয়লা জ্বালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় বলে, কয়লা জ্বালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় বলে এটাকে তাপ বিদ্যুৎ কেন্দ্র বলে। যেমন আরেকটা বিদ্যুৎ কেন্দ্র আছে, এটাকে বলা হয় জলবিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ জল থেকেই মূলত বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে এই যে জল বিদ্যুৎ কেন্দ্র, যেটা 1962-তে প্রতিষ্ঠিত হয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্রটি 1962-তে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কোথায় জানেন আপনারা? এটা কোথায়? ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র। ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে বাংলাদেশের ভেড়ামারা জলবিদ্যুৎ কেন্দ্র। 1962 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা আসেন 24 নং প্রশ্ন। বাংলাদেশের প্রথম সরকারি তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোথায়? সরকারিভাবে এই তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণত বিদ্যুৎ কেন্দ্রগুলো অধিকাংশ হচ্ছে বেসরকারি, ঠিক আছে? আপনারা যা দেখবেন গ্রামে, এগুলো কিন্তু বেসরকারি, কিন্তু অনেক মানুষ জানেই না, অনেকে ভাবে যে এগুলো হচ্ছে সরকারি, অধিকাংশগুলোই হচ্ছে বেসরকারি। তাহলে বাংলাদেশের প্রথম সরকারি তাপ বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ। সরকারি তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটি, এটার নাম হচ্ছে সিদ্ধিরগঞ্জ। তারপর বাংলাদেশের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? কাপ্তাই রাঙামাটি না? রাঙামাটির কাপ্তাই তো জলবিদ্যুৎ। বড়পুকুরিয়া দিনাজপুর, হ্যাঁ এটা তাপ বিদ্যুৎ। অবশ্যই পটুয়াখালী পায়রা নাকি সাভার ঢাকা? দেখি কে পারেন অ্যান্সার করেন তো, যে পারেন অ্যান্সার করেন। বাংলাদেশের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে বড়পুকুরিয়া দিনাজপুরে, ঠিক আছে? বাংলাদেশের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। তাহলে ভরসা পেয়েছে কোনটা দেখে? এই বড়পুকুরিয়া দেখে ভরসা পেয়েছে। এবং এই বড়পুকুরিয়া থেকে উৎপাদিত যে কয়লা, এটা দিয়ে মূলত বিদ্যুৎ উৎপাদন করা হয়। আসেন, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি কোথায়? এটা রামপালে নাকি মংলাতে, মৈত্রীপালে নাকি বাগেরহাটে? রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র রামপাল, মংলা, মৈত্রীপাল নাকি বাগেরহাট? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রামপাল, ঠিক আছে? রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি কোথায়? এটা হচ্ছে রামপালে। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি, এটা মনে রাখবে সুন্দরবনের পাশে, সুন্দরবনের পাশে।
তাহলে দেখেন এই রামপালের কারণে কিন্তু সুন্দরবন আজকে ধ্বংসের মুখে, সুন্দরবন হুমকিতে আছে, অনেক প্রাণী মরে যাচ্ছে। আর এখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ইন্ডিয়া প্রচুর পরিমাণ ইনভেস্ট করেছে। তাই বাংলাদেশের মানুষের সন্দেহ জেগেছে, তৎকালীন সময়ের সরকারের উপরে অনেক আন্দোলন সংগ্রামের একটা কি দাবানল গিয়েছে শুধু এই রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রটির জন্য। তারপরে দেখেন পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি কি? পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি ডিজেল নাকি ওয়েল, পারমাণবিক পদার্থ নাকি কয়লা? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? কয়লা। কয়লা। তাহলে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি, পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি যেটা, সেটা হচ্ছে কয়লা। কয়লা। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি যেটা, সেটা হচ্ছে কয়লা। তারপর আসেন 28 নং প্রশ্ন, যে শক্তির দ্বারা মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হবে। আচ্ছা, একই ধরনের প্রশ্ন কয়লা দিয়ে। তারপরে আরো কিছু প্রশ্ন দেখি। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মাণ কাজে কোন দেশে সহায়তা করেছে? দেখেন মাতারবাড়ি, মাতিয়ার বাড়ি দেওয়া আছে, এটা মূলত হচ্ছে মাতার বাড়ি। কি হবে বলেন তো? মাতার বাড়ি। মাতার বাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মাণ কাজে কোন দেশ সহায়তা করেছে? এটা সঠিক অ্যান্সার হবে জাপান। মাতার বাড়ি কক্সবাজার, বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর স্থাপনের জন্য সেখানেও জাপান কি করেছে? ইনভেস্ট করেছে। আর বাংলাদেশের সবচেয়ে বেশি দান করতো এতদিন পর্যন্ত কে? জাইকা, জাপান করত। তো বাংলাদেশের এই যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্মাণ কাজ, এটা সহায়তা করেছে যে রাষ্ট্রটি, সেটা হচ্ছে এই জাপান। সঠিক অ্যান্সার। তারপরে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এটা হচ্ছে কাপ্তাই, আশুগঞ্জ, সিদ্ধিরগঞ্জ নাকি ঘোড়াশাল? কোথায় হবে? জল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, জল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কি লাগাইলেন? একবার এখন নেটে, এখন হ্যাঁ, আগে তো একটা ইয়ে আসতো। তাহলে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই, আশুগঞ্জ, সিদ্ধিরগঞ্জ নাকি ঘোড়াশাল? তাহলে কোথায় হবে বলেন? অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, মারহাবা। অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন। আমি একটু, যেমন সিরাজুম মনিরা, তারপর হচ্ছে আমিনা, ইমরান, আমিনা বেগম, আকলিমা, সঠিক অ্যান্সার হয়েছে আপনাদেরগুলো। তার মানে এটা হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, যেটি 1960-তে প্রতিষ্ঠা হয়েছে, 62-তে, 1962 সালে এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করা হয়েছে। টারবাইন ঘুরিয়ে ঘুরিয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো এই যে জলবিদ্যুৎ বাংলাদেশে কিন্তু একটাই, অর্থাৎ জল থেকে বিদ্যুৎ, জল থেকে বিদ্যুৎ। তাহলে জল থেকে যে বিদ্যুৎ, এটা হচ্ছে বাংলাদেশের একটা জায়গাতে, সেটা হচ্ছে কাপ্তাই। আপনারা কি জানেন বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? যদি পারেন কমেন্টে জানান তো। বিশ্বের কোন দেশে, বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি, বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তাহলে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? অ্যান্সার করেছেন? বাহ, অনেকে জাপান জাপান বলছেন, চীন বলছেন কেহ। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? জাপান? নো, সঠিক অ্যান্সার একটা হয় নাই আপনাদের। তাহলে সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। এটা হবে যুক্তরাষ্ট্র। তাহলে জল থেকে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে কোন দেশ সবচেয়ে বেশি? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, জলবিদ্যুৎ কেন্দ্র সবচেয়ে বেশি যে রাষ্ট্রটিতে জলবিদ্যুৎ কেন্দ্র সবচেয়ে বেশি রয়েছে যে রাষ্ট্রে, সেটা হচ্ছে এই যুক্তরাষ্ট্রে জলবিদ্যুৎ কেন্দ্রটা।
আর বাংলাদেশে মাত্র জল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় একটা জায়গাতে, সেটা হচ্ছে রাঙামাটির এই কাপ্তাই লেক থেকে, রাঙামাটির কাপ্তাই লেক থেকে। তারপরে যে কাপ্তাই কোন জেলায় অবস্থিত, এটা সহজ প্রশ্ন। এটা হচ্ছে রাঙামাটি জেলাতে। তাহলে কাপ্তাইটা কোথায়? এটা হচ্ছে রাঙামাটিতে। কাপ্তাই মূলত এটা একটা লেকের নাম। ঠিক আছে, এটা কিসের নাম বলেন তো? কাপ্তাই মূলত একটা লেকের নাম, রাঙামাটির একটা লেক। এটা হচ্ছে এখানে মূলত ওই যে টারবাইন ঘুরিয়ে তারপর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হয়। টারবাইন কি, কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে, ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তারপরে বাংলাদেশের সর্ববৃহৎ কৃত্রিম জলাশয়টি কোথায় অবস্থিত? বাংলাদেশের সর্ববৃহৎ কৃত্রিম জলাশয় রাঙামাটি, পাবনা, কাপ্তাই, সিলেট। রাঙামাটি, পাবনা, কাপ্তাই, সিলেট। তাহলে কৃত্রিম জলাশয়, তা দেখছেন কিনা প্রশ্ন কতভাবে করছে। তাহলে কৃত্রিম ভাবে জলাশয় তৈরি করা হয়েছে একটা জায়গাতে, সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে কাপ্তাই। বুঝতে পেরেছেন? কৃত্রিম ভাবে বা কৃত্রিম উপায়ে বা ম্যান মেড যে লেক তৈরি করা হয়েছে, জলাশয় তৈরি করা হয়েছে, এটা হচ্ছে কাপ্তাইতে। তারপরে কোন বছর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কার্যক্রম শুরু হয়? আচ্ছা, একই প্রশ্ন উত্তর অলরেডি আমি দিয়ে ফেলেছি, এটা অ্যান্সার আপনারা করবেন। এটার অ্যান্সার আপনারা করবেন। তাহলে দেখি এটা অ্যান্সার করেন তো। কোন বছর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কার্যক্রম শুরু করে? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু করে, গুড, জি, নীল অনুভূতি, থ্যাংক ইউ সো মাচ। ইভাপু, মুস্তফিজুর রহমান, আনোয়ার হোসেন, বাবার রাজকন্যা, শামিমা আক্তার, পরিমল PM, আব্দুল আউয়াল, মিথিলা আনিসা, সিদরাতুল মুনতাহা, তারপরে মুজাম্মেল হক। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে 1962 সাল। 1962 সালে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম কি হয়? শুরু হয়েছিল। 1962 সালে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। তো দেখি আমাদের 34 নম্বর প্রশ্নের অ্যান্সার কারা কারা করেছেন। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে? অলরেডি হয়ে গেছে, তাই না? বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত? কতবার এই প্রশ্নটা এসেছে দেখেন। এটা বিশ্ববিদ্যালয়ে এসেছে, আবার 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষাতেও এসেছে। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এটা হচ্ছে পাবনার ঈশ্বরদীতে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। আর এটার সহায়ক দেশ যেটি, সেটা হচ্ছে রাশিয়া। এই রাশিয়া হচ্ছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি প্রতিষ্ঠা করার জন্য অর্থায়ন করছে, কারিগরি সেবা দিচ্ছে, তারপরে বাংলাদেশকে বিভিন্নভাবে হেল্প করছে। ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা চললো, এই সময় কিন্তু এই কার্যক্রমটা অনেকটা ব্যাহত হয়েছিল, ফলে বাংলাদেশে সরাসরি তাদের জাহাজ আসতে পারেনি। তাই ভারতের পশ্চিম বাংলা হয়ে তারপর এই মালামালগুলো এই দেশে এসেছিল। তো এই হচ্ছে বিষয়। তারপরে আসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? এটা আসলে অফিসিয়াল নামটা কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? মুখস্থ করে নিবে। এটা হচ্ছে RNPP। এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম। তাহলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে RNPP। এটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিটের উৎপাদন ক্ষমতা কত? আচ্ছা, এখানে আসলে প্রতি ইউনিটের উৎপাদন ক্ষমতা কত হবে? 1000 মেগাওয়াট, 1200 মেগাওয়াট, নাকি 300 মেগাওয়াট, নাকি 800 মেগাওয়াট? এটা যদি সম্পূর্ণভাবে কাজ কমপ্লিট হয়, এটার জন্য এটা এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে হচ্ছে 1200 মেগাওয়াট। ঠিক আছে, ফুললি যখন এটা বিদ্যুৎ উৎপাদন শুরু করবে, রাশিয়া বলছে এখান থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। তাইলে আর রাতে কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে, রাতে আর বিদ্যুৎ যাবে না। রাতে আপনাকে ওই যে হাত পাখা
অথবা চার্জার ফ্যানের সহায়তা নিতে হবে না, বিদ্যুৎ থাকবে আপনার। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে রাতে বিদ্যুৎ, গ্রামে এই সংকটগুলো বেশি, শহরে খুব কম বিদ্যুৎ যায়, তাই না? শহরে তো বিদ্যুৎ যায় না বললেই চলে। শহরে আপনারা অনেক ভালো আছেন, কিন্তু গ্রামে খোঁজ খবর নিয়ে দেখেন তাদের একটু কষ্ট হয়, অনেক কষ্টই হয় তাদের এই বিদ্যুতের ঘাটতির কারণে। লোডশেডিং এর কারণে অসুস্থ ব্যক্তিরা আরো অসুস্থ হয়, শিশুরা পড়াশোনা করতে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, স্টুডেন্টরা এদিক যাদের এসসি পরীক্ষা তারা খুব কষ্টের মধ্যে আছে পড়াশোনা করতে। তারপর আসেন 37 নং প্রশ্ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা সম্পন্ন হলে বছরে কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে? একই কথা আমি একটু আগে বলেছি অলরেডি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা সম্পন্ন হলে বছরে কি পরিমাণ বিদ্যুৎ হবে? 1200, 2500, 2400 নাকি 4000? না, এটা বলিনি, বছরের কথা বলছে। এটা কত হবে? এটা হবে 2400 মেগাওয়াট বছরে। হ্যাঁ, 2400 মেগাওয়াট ক্ষমতা মানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে, উৎপাদন করা ক্ষমতা হবে। এগুলা শিক্ষা মন্ত্রণালয় দেখেন আসছে। শুধু যে প্রকৌশলীতে মানে ওই সেক্টরের পরীক্ষাগুলোতে আসবে ব্যাপারটা এমন না, এটা কিন্তু আবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলীতে আসছে। আপনাদের নিবন্ধন প্রাইমারি। আসেন, বাংলাদেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন আর কখনো ব্যাকডেট হয় না। সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? কাপ্তাই, রাঙামাটি, চন্দনাপুর, রাজশাহী, সরিষাবাড়ি, জামালপুর, সোনাগাজী, ফেনী। সঠিক অ্যান্সার কোনটা? রাঙামাটি, কাপ্তাই। বাংলাদেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র। মানে বেসরকারি তো অনেক সৌরবিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র, সরকারি তাপ বিদ্যুৎ কেন্দ্র এরকম মানে সরকারি আছে কিছু, আবার আছে কিছু সরকারি বেসরকারি, পিপিপি যেগুলোকে বলা হয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তো সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র যেটা প্রথমে তৈরি হয়েছে সেটা হচ্ছে কোথায়? এই রাঙামাটি, কাপ্তাই। 39, হোয়ার ইজ দ্য, ইংলিশও আসতে পারে, হোয়ার ইজ দ্য লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট অফ বাংলাদেশ সিচুয়েটেড? বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট কোনটি? সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট কোনটি? দেখেন, এটা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এটা এসেছে। এটা আসলে এখানে দিয়েছে ময়মনসিংহ। আসলে কি ময়মনসিংহ? হ্যাঁ, এটা আগে ছিল ময়মনসিংহে, এখন কিন্তু চেঞ্জ হয়েছে, এটা গাইবান্ধায়। ঠিক আছে, এখন কিন্তু আর ময়মনসিংহ হচ্ছে না। তাহলে কোনটা হবে? বর্তমানে মনে রাখবেন, বর্তমানে সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র, সৌর বিদ্যুৎ কেন্দ্র এটা কোথায় বলেন তো? এটা হচ্ছে গাইবান্ধায়। গাইবান্ধা, এটা তিস্তা নদীর তীরে। ঠিক আছে, তিস্তার তীরে এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র, যেটা 200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন করতে পারে। 2023 সালে এটা উদ্বোধন করা হয়। এটা কত সালে উদ্বোধন করা হয়েছে? 2023 সালে। 2023 সালে প্রতিষ্ঠা বা উদ্বোধন। 2023 সালে উদ্বোধন করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্রটি, যেটার অবস্থান হচ্ছে কোথায়? এটা হচ্ছে গাইবান্ধায়। এটা গাইবান্ধা। আর যারা ময়মনসিংহ দিয়ে আসবে তারা কিন্তু এখন ভুল করবে। তবে অপশনের মধ্যে যদি আপনার এই গাইবান্ধা না থাকে তখন আপনি ময়মনসিংহ দিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আপনার ইংলিশেও কিন্তু প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষাতে, আর এটা বাংলায় আসতে পারে, ইংলিশটা বাংলায় আসবে। বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায়? এই প্রথম জিনিসগুলো পড়ে নিবেন। ঠিক আছে, বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এটা হচ্ছে সোনাগাজী, ফেনীতে। তাহলে বাংলাদেশে যে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন, বাতাস থেকে, তাহলে পানি থেকে, বাতাস থেকে, কয়লা থেকে, গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাই না? তো বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
এটা হচ্ছে সোনাগাজী, ফেনীর সোনাগাজীতে এই বায়ু বিদ্যুৎ প্রকল্প এর অবস্থান।